কার্যক্রম শুরুর সম্মতিপত্র পেয়েছে একীভূত হওয়া 5 ব্যাংক। আরজেএসসি থেকে অনুমোদনের পর চূড়ান্ত লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরই দেশের সবচেয়ে বড় ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হবে। ইতোমধ্যেই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে। দুর্বল 5 ব্যাংক একীভূত হয়ে আসছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অবস্থায় 20,000 কোটি টাকা দেওয়া হবে নতুন এ ব্যাংকে। প্রথমে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, তবে বড় আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন, তা কোন প্রক্রিয়ায় পাবেন তা নির্ধারিত হবে ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ইসলামী এই 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় 1,42,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে 1,93,000 কোটি টাকারও বেশি। সরকার ঘোষিত অর্থ ছাড়ের পরপরই ক্ষুদ্র আমানতকারীরা টাকা তুলতে পারবেন। 2 লক্ষ টাকা করে আইনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হবে। তবে অনেকের অনেক বেশি পরিমাণ কর্পোরেট যে ডিপোজিট আছে সেটা যদি আমলে নাও নেই, পার্সোনাল পর্যায়ে যে ডিপোজিট তার মাত্রাও 1-2 কোটি টাকা করে প্রচুর মানুষের রয়েছে। সে 1-2 কোটি টাকার বিপরীতে 1-2 লক্ষ টাকা খুব নেগলিজেবল অ্যামাউন্ট। কর্মকর্তারা জানান, নতুন ব্যাংকের জন্য ইতিমধ্যেই এলওআই দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন আরজিএসসি থেকে অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে পাঠালে ব্যাংক পরিচালনার জন্য চূড়ান্ত লাইসেন্স পাওয়া যাবে। আরজিএসসির অধীনে কোম্পানি হবে, কোম্পানির ফরমেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে, মালিকানা কীভাবে হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয়ে খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আইন অনুযায়ী 5 ব্যাংকে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার শূন্য হওয়ার পাশাপাশি তাদের কোনো সুরক্ষা দেয়া হবে না। তবে সরকার চাইলে বিনিয়োগকারীদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা ভ্যাট অনলাইনে ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু করল এনবিআর। তবে ভ্যাট রিফান্ডের আরও 8টি খাত নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেয়া হয়নি। সেখানে ব্যবসায়ীদের আটকে থাকা পুঁজির পরিমাণ ভ্যাট রিফান্ডের চেয়েও বেশি হতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিন্তু যৌক্তিক কোনো কারণ ছাড়া গত কয়েক মাস ধরে ভ্যাট রিফান্ড পাচ্ছিলেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবার অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার পদ্ধতি চালু করল এনবিআর। প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ ও সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। আগামী 6 মাস ধরে এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে। এতে এনবিআরের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা। এনবিআর যে পদক্ষেপটি নিয়েছে, অনলাইন ভিত্তিক আবেদন করে অনলাইনের মাধ্যমেই তার চেকটি, প্রাপ্য চেকটি আপনার তার অ্যাকাউন্টে চলে আসবে, এইটা কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ। এটা তো ফেরত দেওয়ার শর্তেই নেওয়া হয়েছে এবং সেটা আটকায় রাখলে ব্যবসায়ীরা সাফার করবে। আপনি অর্থনীতি উন্নয়ন চাইবেন, এলডিসি রেজিস্ট্রেশন চাইবেন, সব চাইবেন, আর অর্থ নিয়ে ব্যবসায়ীদের টাকা আটকায় রেখে করবেন, এটা তো হতে পারে না। এনবিআরের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র অগ্রিম ভ্যাটে ফেরতের কথা বলা হয়েছে। তবে মূসক আইন অনুযায়ী রিফান্ডের আরও 8টি খাত থেকে ভ্যাট সমন্বয় করা হয়। বিশ্লেষকদের মতে এ নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেনি এনবিআর। এতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ টাকা আটকে থাকার আশঙ্কা আছে। রিফান্ড শুধু কিন্তু এটি থেকে উদ্ভব হয় না, আরও প্রায় আমাদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যে আরও 8টি খাত থেকে আপনার কিন্তু রিফান্ডের উদ্ভব হতে পারে। সেই খাতগুলো কিন্তু এখানে চিহ্নিত করা হয়নি। হিসেব বলছে, গত সেপ্টেম্বর মাসে সারা দেশে 711টি আবেদনের বিপরীতে রিফান্ড আটকে আছে 1,466 কোটি টাকার বেশি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও কমেছে। রোববার রিজার্ভ থেকে আকুর বিল বাবদ 1.61 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়।
এরপর মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে 31.14 বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী যার পরিমাণ 26.43 বিলিয়ন ডলার। পরিশোধের আগে রিজার্ভ ছিল 28 বিলিয়ন ডলার। আকু হলো এশিয়ার 9টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যা দিয়ে এসব দেশের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বিষয়ক লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়। আকুর সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। প্রতি 2 মাস অন্তর অন্তর আমরা পেমেন্ট দিয়ে থাকি এবং 1.61 বিলিয়ন পেমেন্ট আমরা করে দিয়েছি। এক্সিকিউশনের পরেও আমরা 31 বিলিয়ন ডলার হলো আমাদের হিসাবে, আর 27 বিলিয়নের কাছাকাছি হলো BPM-6 অনুযায়ী রক্ষা করতে পেরেছি। চলতি মাসে টানা দরপতন দেশের শেয়ার বাজারে। 7 কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 255 পয়েন্ট। এছাড়া সোমবার আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় 46 কোটি টাকা। শেয়ার দর কমেছে 71 ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 140.13 পয়েন্ট। চলতি মাসে শুরুতে ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল 5115 পয়েন্ট। টানা 7 কার্যদিবস দরপতনের পর DSEX দাঁড়িয়েছে 4860 পয়েন্টে। সোমবার লেনদেনের শুরু থেকেই নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক কমে 31 পয়েন্ট। এরপর সূচকের উত্থান পতনে দিন শেষে DSEX সূচক 39.17 পয়েন্ট কমে অবস্থান করছে 4860 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে আগের দিনের চেয়ে 45 কোটি 87 লাখ টাকা কমে লেনদেন নেমেছে 400 কোটির নিচে। এ সময় লেনদেন হয়েছে 356 কোটি 33 লাখ টাকার শেয়ার, যা গত 13 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। হাতবদলে অংশ নেয়া 386টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 70টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 275টি এবং শেয়ার দর অপরিবর্তিত 41টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আনোয়ার গ্যালভানাইজিং, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন, তৃতীয় অবস্থানে সামিট অ্যালায়েন্স। শতাংশের দিক থেকে দরভিত্তির তালিকায় প্রথম পাওয়ার গ্রিড, সমতা লেদার দ্বিতীয়, তৃতীয় রানার অটোমোবাইলস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 140.13 পয়েন্ট কমে অবস্থান করছে 13,743 পয়েন্টে। লেনদেন হয়েছে 14 কোটি 51 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে শিশু একাডেমিতে এর আয়োজন করা হয়। দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেবা বঞ্চিতরা তাদের অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের প্রেক্ষিতে কর্মকর্তাগণ তাদের সমস্যার সমাধান করে দেন। চট্টগ্রাম বন্দর ইস্যুতে ব্যবসায়ীরা 17 বছর যে আন্দোলন করতে পারেনি, এখন তা একসাথে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পাশাপাশি বাড়তি মাশুলের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ চলবে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম বন্দরের 3টি স্থাপনা উদ্বোধন করে এসব কথা বলেন উপদেষ্টা। টার্মিনাল উদ্বোধনের পাশাপাশি বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। নিউমুরিং টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার ব্যাপারে বিভিন্ন পক্ষের সাম্প্রতিক প্রতিবাদকে হইচই উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিকল্পনা মতো কাজ করবে। যা গত 17 বছর করতে পারেননি, এখন সবাই সেটা মুখ থেকে বের করছে। তো আমি ইনশাল্লাহ আপনারা হইচই করতে থাকেন, আমরা আমাদের কাজ করি, কোনো এক সময় আমি আর আপনি একত্র হব। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রোববার BERCর বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম
99 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 100 টাকা 24 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার $0.65 থেকে বাড়িয়ে $0.66 নির্ধারণ করা হয়েছে। এর আগে অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 96 টাকা 9 পয়সা থেকে বাড়িয়ে 99 টাকা 29 পয়সা করা হয়েছিল। মেট্রো রেল ও সংশ্লিষ্ট প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রোববার ডিএমটিসিএল পরিচালক একেএম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণই উল্লেখ করা হয়নি। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএল-এর মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, মেট্রো রেল স্টেশন, ডিএমটিসিএল-এর আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শেরপুরের নকলা পৌরসভায় নির্মিত পানি সরবরাহ প্রকল্প শেষ হয়েছে 5 বছর আগে, অথচ এখনও এর সুফল পাচ্ছেন না পৌরবাসী। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর দুর্নীতির কারণেই কোটি টাকার এই প্রকল্প ভেস্তে যেতে বসেছে। নকলা পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে নেওয়া প্রকল্পটি 5 বছর আগে হস্তান্তর করা হয় পৌর কর্তৃপক্ষের কাছে। এই প্রকল্পের রাস্তা সংস্কার, পাইপলাইন এবং পৌরসভার বিভিন্ন এলাকায় পানির সংযোগ দেওয়ার কথা। কাগজে কলমে সব থাকলেও বাস্তবে নেই এসবের অস্তিত্ব। ফলে 5 বছর ধরে পানির সুবিধা পাননি পৌরবাসী। অভিযোগ উঠেছে, বিগত পৌর মেয়রের উদাসীনতার কারণে প্রকল্পের কাজ শেষ না করেই বুঝিয়ে দেয় ঠিকাদার। ফলে অসমাপ্ত প্রকল্পটি এখন আর কাজে আসছে না। পাইপ গেছে আমাদের বাসার কাছে দিয়ে, কিন্তু আমরা পানিটা নিয়ে এখনো পাইছিও না, বা এই পানি আমরা খাইছিও। কারণ কাপড় চোপড় কালো হয়ে যায়, তরকারি রান্না অনেক সময় কালো হয়ে যায়, ময়লা থাকে, যার জন্য এই সমস্যাগুলি হয়। অনেক সময় পানি খাইলে দুর্গন্ধও করে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে তা পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। গুণগত মান মেনটেন করেই আমরা কাজটি সম্পন্ন করেছি। সেগুলোর পাইপ টেস্ট করা হয়েছে, প্রেসার টেস্ট করা হয়েছে। টোটাল কাজ সম্পন্ন করার পরে আমরা পৌরসভাকে হ্যান্ডওভার করি। আগের মেয়রের দুর্নীতির কারণে প্রকল্পটি পুরো বাস্তবায়ন হয়নি। বর্তমানে কিছু এলাকায় পানি সংযোগ দেয়া হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। পৌরসভার পক্ষ থেকে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একটি রিপোর্ট দিবে। রিপোর্ট পেলে এই পানি সরবরাহ প্রকল্পের বর্তমান অবস্থা এবং এর প্রেক্ষিতে কি করণীয়, সেই বিষয়ে আমরা তথ্য পাব। পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার 4.25 কোটি টাকার এই প্রকল্পটি দুর্নীতির কারণেই দেখেনি আলোর মুখ, অভিযোগ এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছরের মাঝামাঝি চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। দ্রুত এগিয়ে চলছে ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। দেশের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্প চালু হলে আরও সহজ হবে উত্তরাঞ্চলের রাজশাহী ও বগুড়া সহ দক্ষিণাঞ্চলের 22 জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। কমে আসবে সড়কের দুর্ঘটনা, গতি আসবে ব্যবসা বাণিজ্যে, যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও। যমুনা বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী আর ঢাকা পাবনা মহাসড়কের সংযোগস্থল এটি। সাসেক্স সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এই ইন্টারচেঞ্জ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে আগামী বছরের আগস্ট মাসে। প্রথমবারের মতো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই প্রকল্পে। থাকছে নিজস্ব সৌর বিদ্যুৎ ব্যবস্থাও। যাত্রী ও যানবাহন চালকদের জন্য বিশ্রামের স্থান। কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে সুন্দর ইন্টারচেঞ্জ। ইতোমধ্যেই কয়েকটি রাস্তা খুলে দেয় এই প্রকল্পের আংশিক সুবিধা পেতে শুরু করেছে ব্যবহারকারীরা। তবে পুনর্বাসনের জন্য আরও উদ্যোগ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। আগে যে জাম আছিল, জাম ছিল আধা ঘন্টা 1 ঘন্টা পরে জাম থাকছিল, এখন তো রাস্তাঘাট সব ক্লিয়ার। সরকার যদি আমাদের ব্যবসা করার মতো একটা পরিস্থিতি করে দেয়, তাহলে আমাদের রক্ষা।
743 কোটি টাকার এই প্রকল্পের 58% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সেই সাথে মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলের জন্য থাকবে পৃথক লেন। লেনগুলোতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি নেই। সেই সাথে প্রকল্প এলাকায় যানজটেরও আশঙ্কা নেই বলে দাবি কর্মকর্তাদের। একটা লেগ থেকে আরেকটা লেগে প্রায় 2 থেকে 3 লেনের সড়ক স্থাপিত হচ্ছে। এছাড়াও চারদিকে আছে সার্ভিস লেন। এক পজিশন থেকে আরেক পজিশনে নির্বিঘ্নে চলে যেতে পারছে। ফলে আশা করা যাচ্ছে যে এই ইন্টারচেঞ্জটি হলে দুটি জিরো হবে, একটা হচ্ছে জিরো ট্রাফিক জ্যাম আর একটা হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট। আগামী 40 বছর এই ইন্টারচেঞ্জ দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। এখন যেখানে দিনে গড়ে 18,000 যানবাহন চলে, কাজ শেষ হলে তা পৌঁছবে 40,000-এ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম 40 দিনের শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন মার্কিন সিনেটররা। রোববার সিনেটে রিপাবলিকানদের স্টপ গ্যাপ তহবিল প্যাকেজ এগিয়ে নিতে ভোটাভুটি হয়, যাতে সমর্থন জানায় ডেমোক্র্যাটরাও। স্টপ গ্যাপ বিলের আওতায় 31 জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারও চালু হবে এবং খাদ্য সহায়তা আইনসভা সহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে। সংশোধিত প্যাকেজটি প্রতিনিধি পরিষদে পাশ হতে হবে এবং সইয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। এই প্রক্রিয়ায় বেশ কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে চুক্তির অগ্রগতির খবর প্রকাশের পর ট্রাম্প জানান, দ্রুতই শাটডাউন শেষ হতে যাচ্ছে। বাজেটে স্বাস্থ্যসেবায় ভর্তুকি ইস্যুতে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দ্বিমতের জেরে অক্টোবরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে শাটডাউন চলে আসছে। The question is it the sense of the Senate that debate on the motion? এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 166 টাকা 33 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 146 টাকা 19 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 97 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 33 টাকা 60 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 401 টাকা 94 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 29 টাকা 63 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।